সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। কানাডা ও বাংলাদেশে এক সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানাবো আপনাদের। আর সাথে আছি আমি বনাঙ্কুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। এই রোদ, এই বৃষ্টি, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকে বর্ণনা করতে যেন এই উপমাই যথেষ্ট। কারণ কখনো হুটহাট বিশ্বের বেশিরভাগ দেশের উপর চাপিয়ে দেন শুল্কের ঝড়, আবার হুট করেই নেন ইউটার্ন। এই মাসের শুরুতে আরোপ করা পারস্পরিক শুল্কের বেলায়ও একই ঘটনা। 7 দিনের মাথায় সিদ্ধান্ত বদলে চীন বাদে বেশিরভাগ দেশকে দেয়া হলো 90 দিনের স্থগিতাদেশ। গেল সপ্তাহেই বিশ্বের নানা দেশের ওপর একসাথে পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 7 দিনের মাথায় ফের ইউটার্ন। বুধবার বাংলাদেশ সহ 75 দেশের ওপর আরোপিত এই পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, শুল্কারোপের পর ওয়াশিংটনের কড়া নেড়েছিলেন যে 75 দেশ, তাদের সাথে আলোচনা করতেই এই স্থগিতাদেশ। আমি এক সপ্তাহ আগেই বলেছিলাম, আমাদের আরোপিত শুল্কের প্রতিশোধ নিতে পাল্টা শুল্কারোপের চেষ্টা করবেন না, তাহলে আপনারা পুরস্কৃত হবেন। তাই যারা প্রতিশোধ না নিয়েই আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাদের সে সুযোগ দেব। আপাতত ন্যূনতম 10% শুল্কে সীমাবদ্ধ থাকবেন তারা। তবে ছাড় পায়নি চীন, বরং দেশটির ওপর আরোপিত শুল্ক 104 থেকে বাড়িয়ে 125% আনার ঘোষণা দেন ট্রাম্প। কারণ হিসেবে বিশ্ব অর্থনীতির প্রতি চীনের শ্রদ্ধার ঘাটতিকে দায়ী করছেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, চীনের ওপর আরোপিত শুল্ক এবং 3 মাসের স্থগিতাদেশে বাংলাদেশের জন্য বাণিজ্যের বড় সুযোগ তৈরি হতে পারে। চায়না আমেরিকা থেকে যা কিনতো সেটা অনেকটা বন্ধ হয়ে যাবে, আমেরিকা চায়না থেকে যা কিনতো সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমেরিকার তো ওই পণ্যগুলি লাগবে, আর চায়নাও যেটা কিন্তু আমেরিকা থেকে সেটাও তো তাকে কোথাও না কোথাও থেকে জোগাড় করতে হবে। কাজে অন্যান্য দেশের জন্য তো একটা নতুন চাহিদা তৈরি হলো। ঘোষণার পরপরই ঊর্ধ্বগতি দেখা যায় মার্কিন শেয়ার বাজারে। S&P 500 সূচক 9.5% এবং নাসডাক সূচক 12.2% বেশি বেড়েছে। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের 75টি দেশে 3 মাসের জন্য আপাতত পাল্টা শুল্ক স্থগিত করলেও কানাডা, মেক্সিকোর ক্ষেত্রে বেশ কিছু খাতে বহাল রয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক। 2 প্রতিবেশী দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যে বহাল থাকবে পূর্ব নির্ধারিত 25% শুল্ক। যেসব পণ্য ত্রিদেশীয় বাণিজ্যিক চুক্তির আওতায় পড়বে না, তাদের ক্ষেত্রে শুধু কার্যকর থাকবে এই নিয়ম। এছাড়াও 2 দেশ থেকে রফতানি হওয়া আরও নির্দিষ্ট কিছু পণ্যের উপর বহাল থাকবে 10% শুল্ক আরোপ। 3 মাসের জন্য আপাতত পাল্টা শুল্ক স্থগিত করলেও বেশ কিছু খাতে বহাল রয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক, যার সবচেয়ে বড় উদাহরণ কানাডা, মেক্সিকো। সম্প্রতি এক বিবৃতিতে কথা জানায় হোয়াইট হাউস। বিশ্বের অধিকাংশ দেশের উপর সার্বজনীন 10% শুল্ক নির্ধারণ করা হলেও তার আওতায় পড়েনি এই 2 প্রতিবেশী। কানাডা, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যে বহাল থাকবে পূর্ব নির্ধারিত 25% শুল্ক। যেসব পণ্য ত্রিদেশীয় বাণিজ্যিক চুক্তির আওতায় পড়বে না, তাদের ক্ষেত্রে শুধু কার্যকর থাকবে এই শুল্ক। এছাড়াও 2 দেশ থেকে রপ্তানি হওয়া আরও নির্দিষ্ট কিছু পণ্যের উপর বহাল থাকবে 10% শুল্ক আরোপ। অন্যদিকে বিশ্বব্যাপী আরোপিত গাড়ি ও যন্ত্রাংশের উপর 25% শুল্ক কার্যকর থাকবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। অব্যাহত থাকবে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপরও। 2 দিন পরেই আরও এক দফা ইউটার্ন। সম্প্রতি আরোপিত শুল্ক থেকে বাদ দেওয়া হয়েছে স্মার্টফোন, কম্পিউটার সহ বেশ কিছু ইলেকট্রনিক পণ্য। সর্বশেষ অব্যাহতির আওতা থেকে বাদ পড়লেও এবারে তালিকায় আছে তারা। দেশটি থেকে আমদানি করা এসব পণ্যেও ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হবে না। এক বিজ্ঞপ্তিতে স্মার্টফোন ও কম্পিউটারের উপর নতুন শুল্ক কার্যকর না হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অধিকাংশ দেশের উপর ট্রাম্পের আরোপিত 10% শুল্ক ইলেকট্রনিক পণ্যে কার্যকর করা হবে না। আরও যেসব পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে না, সেগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ড সহ নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্র ও উপাদান। একদিকে শুল্ক আরোপ, অন্যদিকে ব্যবসা। কানাডার ক্ষেত্রে যেন 2 নৌকায় ট্রাম্প।
পাল্টাপাল্টি শুল্ক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি TMG তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি স্ট্রিমিং ব্যবসা কানাডা ও মেক্সিকোতে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। একদিকে আন্তর্জাতিক বাজার ধরতে চাচ্ছেন, অন্যদিকে বৈশ্বিক শুল্ক আরোপ করে সেই বাজারে প্রবেশকেই কঠিন করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি শুল্ক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি TMTG তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি স্ট্রিমিং ব্যবসা কানাডা ও মেক্সিকোতে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী এখন থেকে কানাডা এবং মেক্সিকোতে ডাউনলোড করা যাবে ট্রুথ সোশ্যাল এবং ট্রুথ প্লাস মোবাইল ও টিভি অ্যাপ। মূলত আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানো এবং শেয়ার বাড়ানোই এই পদক্ষেপের উদ্দেশ্য। TMTG জানায় ট্রুথ প্লাস মোবাইল অ্যাপ এখন iOS ও অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাপ স্টোরে এবং টিভি অ্যাপগুলো roku, অ্যাপল, অ্যান্ড্রয়েড ও অ্যামাজন ফায়ার টিভিতে পাওয়া যাচ্ছে। Truth.fi নামের একটি আর্থিক প্রযুক্তি বিষয়ক প্ল্যাটফর্মের মালিকও ট্রাম্প মিডিয়া। যদিও ট্রুথ সোশ্যাল ও ট্রুথ প্লাস এখন কানাডা ও মেক্সিকোতে চালু হতে যাচ্ছে, তবে বাস্তবতা হলো USMCA চুক্তির আওতায় যে মুক্ত বাণিজ্যের কথা হয়েছিল তার বাইরে এই দুই দেশের ওপর আগেই 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে শুল্ক আরোপ করে আবার দেশ দুটিতে বাণিজ্য বাড়ানো মূলত ট্রাম্পের একটি কৌশল। এভাবে ট্রাম্প ব্যবসায়িক সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু একই সাথে তৈরি করছেন বাণিজ্য প্রতিবন্ধকতাও। একটা সময় কানাডায় পাড়ি জমাতে চাইতেন অনেকে, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ও ভিসা কমিয়ে দেওয়ার কারণে ভাটা পড়েছে সে আগ্রহে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবার নতুন উদ্যোগ নিল কানাডা সরকার। দেশটিতে বেসরকারি খাতে চাকরি করা কর্মচারী ও কর্মকর্তাদের ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। একটা সময় কানাডায় পাড়ি জমাতে চাইতেন অনেকে, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া ও ভিসা কমিয়ে দেওয়ার কারণে সেই আগ্রহ কমেছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য করতে এবার নতুন উদ্যোগ নিল কানাডা সরকার। দেশটিতে বেসরকারি খাতে চাকরি করা কর্মকর্তা কর্মচারীদের বাড়ানো হয়েছে ন্যূনতম বেতন। কানাডার কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয় সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন। এতে বলা হয় ফেডারেল ন্যূনতম মজুরির হার বাড়ানো হয়েছে। আগে এটি ছিল ঘন্টা প্রতি 17.30 কানাডিয়ান ডলার বা 1482 টাকা। এখন তা করা হয়েছে 17.75 কানাডিয়ান ডলার অর্থাৎ 1521 টাকা। চলতি মাসের শুরুতেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানান কানাডার কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী স্টিভেন ম্যাককিনন। তবে দেশটিতে ফেডারেলভাবে নিয়ন্ত্রিত বেসরকারি খাতে চাকরি করা কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। এক বিবৃতিতে মন্ত্রী স্টিভেন ম্যাককিনন বলেন, ফেডারেল এই ন্যূনতম মজুরি কানাডিয়ান কর্মী এবং ব্যবসা উভয়ের জন্য স্থিতিশীলতা এবং নিশ্চয়তা নিয়ে আসবে এবং আয় বৈষম্য কমাতে সাহায্য করবে। টরন্টোতে হয়ে গেল SSC 1990 এবং HSC 1992 ব্যাচের শিক্ষার্থীদের এক ব্যতিক্রমধর্মী মিলন মেলা। সারা বাংলা 1990-92 শীর্ষক গেট টুগেদার। কানাডায় বসবাসরত প্রাক্তন সহপাঠীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের এটি ছিল 5ম বার্ষিক আয়োজন। বন্ধুত্ব, স্মৃতি আর নস্টালজিয়ার আবহে ভরা এই গেট টুগেদারে অংশ নেন কানাডার বিভিন্ন শহর থেকে আসা শতাধিক প্রাক্তন শিক্ষার্থী। আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, পরিবারসমূহের অংশগ্রহণে বিভিন্ন খেলা এবং স্মৃতিচারণমূলক আলোচনা। আয়োজকরা জানান, প্রবাসী থেকেও দেশের শিক্ষা ও মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে নিজেদের মধ্যে এই বন্ধন অটুট রাখতেই এই ধরনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পরবর্তী প্রজন্মকে এই বন্ধনের সঙ্গে যুক্ত করারও উদ্যোগ নেওয়া হবে। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল এক সপ্তাহ বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। চলুন দেখে আসি গত 7 দিনে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত কিছু খবর। গেল সপ্তাহটি শুরু হয় আন্দোলনের মধ্য দিয়ে, তবে এবারে দেশের ইস্যুতে নয়, দেশের বাইরে শুধু মানবতার পক্ষ হয়ে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধের দাবিতে পথে নামেন লাখ লাখ মানুষ। একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশ আগে কখনো দেখেছে কিনা তা বোধহয় হলফ করে বলা কঠিন।
সংখ্যার হিসেবে কত লাখ কে জানে। ৬৮ একর আয়তনের সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে জনসমুদ্র ছাড়ায় আশেপাশের সব সড়কে। শাহবাগ, নীলক্ষেত, কাকরাইল, বাংলা মোটর সহ বিভিন্ন রাস্তায় তখন মানুষের ছয়লাভ। তীব্র গরম উপেক্ষা করে ঢাকার বাইরে থেকেও সামিল হয়েছেন বহু মানুষ। গণজমায়েতের নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে থেকেই শহরের প্রধান সড়কগুলো জুড়ে ছিল মার্চ ফর গাজা কর্মসূচির মিছিল। এই ইসরায়েলের কাফেরের দালালেরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর মুসলমানরা কখনো ভয় করে না। পৃথিবীর আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু আমরা আমাদের জীবন দিতে দ্বিতীয়বার ভাবব না। আমরা মনে করি যে কোনো স্বার্থের উদ্যোগে ওআইসি এবং জাতিসংঘকে এখন ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। আমরা তো ওই দেশে যেতে পারছি না, তাই আমাদের দেশের যতটুকু সামর্থ্য আমরা প্রতিবাদ করতেছি। গাজাবাসীর প্রতি সংহতি জানানোর এই মিছিলে সামিল হয় দেশের সব রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। দূর দেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ছড়িয়ে দিলেন লাখো জনতার মাঝে। ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কুদুস, আল কুদুস। এরপর মঞ্চ থেকে ঘোষণা করা হয় ঘোষণাপত্র। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পৃথিবীর সব দেশের প্রতি আহ্বান জানানো হয়। ইসরায়েল ভ্রমণ ইস্যুতে বাংলাদেশি পাসপোর্ট আগের শর্ত ফিরিয়ে আনার দাবিও ছিল ঘোষণাপত্রে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং ৫ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠাকে উন্মুক্ত করতে হবে। পরাশক্তি কিংবা প্রভাবশালী রাষ্ট্র না হয়েও ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের এই কর্মসূচি ঐতিহাসিক মনে করছেন সাধারণ মানুষ। এই সপ্তাহের আরও একটি বড় সংবাদ ছিল পরীক্ষার্থীদের নিয়ে। চলতি সপ্তাহেই শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। স্কুল জীবন শেষ করার দ্বার প্রান্তে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। প্রস্তুতি হয়তো এক একজনের এক এক রকম, তবে মনে সবারই যেন এক অজানা দুশ্চিন্তা। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘন্টা আগে প্রবেশ করতে হবে কেন্দ্রে। উদ্বিগ্নতাকে পাশ কাটিয়ে তাই ব্যস্ততা পরীক্ষার্থীদের। প্রবেশ মুখে সবাইকে ভালো করে দেখে শুনে দেওয়া হয় ভেতরে যাবার অনুমতি। কলম, প্রবেশপত্রের মতো মৌলিক বস্তু ছাড়া বাড়তি কোনো কিছুই নেওয়া যায়নি হলে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২০০০-এর বেশি কেন্দ্রে পরীক্ষার্থী ১৫ লাখের কাছাকাছি। মাদ্রাসা বোর্ডের ৭২৫টি কেন্দ্রে যা প্রায় ৩ লাখ, আর কারিগরি শিক্ষা বোর্ডে ১,০০,০০০ পরীক্ষার্থী। প্রিপারেশন অনেক ভালো ছিল আর কোয়েশ্চেন অনেক ইজি আসছে। পরীক্ষার কোয়েশ্চেন একটু আনকমন আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। একটু ট্রিকি ছিল, বাট মনে হয় যে কভার করতে পারছি। প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ৩ ঘন্টার এই পরীক্ষায় এবার গত বছরের তুলনায় বেড়েছে কেন্দ্র ও প্রতিষ্ঠান, তবে কমেছে অংশগ্রহণকারী। ছাত্রদের চেয়ে বেশি কমেছে ছাত্রীদের সংখ্যা। এই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। শিক্ষা মন্ত্রণালয় বলছে অতীতের ধারাবাহিকতায় ৬০ দিনের মধ্যেই দেওয়া হবে ফলাফল। কানাডা ডায়েরির এবারের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।